শঙ্কুদেব দুটো বিষয় এক হচ্ছে বেআইনি 8 ফুট রাস্তার উপরে বেআইনি কনস্ট্রাকশন উঠছে না এই কাউন্সিলর না মেয়র কারোর কোনো দায় নেই, কোনো পুরসভার কোনো দায় নেই, অথচ বেআইনি কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু আইনিভাবে কলের লাইন, জলের লাইন, ইলেকট্রিক কারেন্ট সব চলে আসে, লোক থাকতে শুরু করে দেয়। আর দুই, না আপনি বলেছেন এটা হিউম্যান রাইটস, আপনি কেড়ে নিতে পারবেন না, এটা হিউম্যান রাইটস যে আমি বেআইনি বাড়ির তলায় পড়ে মরবো, এটা হিউম্যান রাইটস, এটা হিউম্যান রাইটস। জলের লাইন, ইলেকট্রিক্যাল লাইন দিতে হবে, সুপ্রিম কোর্ট বহুবার বলেছে। না নাম্বার 2, আইনি বেআইনি কোনো জায়গায় নেই। নাম্বার 2 ইচ্ছে মতো যখন খুশি আমার যেটা খুশি কোট করে নিলাম। নাম্বার 2, যে কাউন্সিলর এলাকায় বাড়ি হলে নাকি জানতে পারে সেটা কাউন্সিলর দেখার কথা নয়, জনপ্রতিনিধিদের দেখার কথা নয়, কিন্তু জনপ্রতিনিধিরা ময়দানে গিয়ে বলতে পারে যে আমাদেরকে ভোট না দিলে রাস্তা করতে দেবো না, বাড়ি করতে দেবো না, জল আসবে না, আসবে না, সেগুলো বলার রাইট রয়েছে। পশ্চিম বাংলার কেন্দ্র সরকার তো টাকাটা দিচ্ছে, বলেছেন, শুনেছি অর্ক, শুনবো। বলো, আমাকে আটকাবো। থ্যাংক ইউ। দেখুন, পশ্চিম বাংলায় কাউন্সিলরের তো কোনো দোষই নেই, এরা নিরীহ সাধারণ খেটে খাওয়া মানুষ। কাউন্সিলরকে শুধু মন দিয়ে একটা কাজই করতে হয়, স্কোয়ার ফিটটা কত বাড়লো সেই হিসেবটা নিতে হয়। স্কোয়ার ফিট যত বাড়বে কাটমানি তত ওনার কাছে পৌঁছবে। আমি এখানে প্রার্থী আছেন আমাদের শিলভদ্রদা প্যানেলে, শিলভদ্রদা বলতে পারবে দমদমে ঠিক এখন কত রেট চলছে, তৃণমূলের কাউন্সিলররা কত করে নিচ্ছে। আবার দমদমের কাউন্সিলররা যে পয়সা নেবে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলররা একটু বেশি পয়সা নেবে। এসব ভাগাভাগির সিস্টেম আছে এলাকা ভিত্তিক। আবার দমদমে একাধিক এলাকা আছে যেখানে এটা উল্টে পড়ে গেছে, তার যা রেট দমদমে মেট্রো স্টেশনের কাছে হলে কাউন্সিলরের রেট বেশি। এসব সবই জানেন। অর্কবাবুদের হচ্ছে মুখে একটু লজ্জা শরম আছে, ওনারা রেখে ডেকে আইনের কথা দিয়ে বলবার চেষ্টা করছেন, কিন্তু ওনাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি রেখে ডেকে কথা বলেন না। আমরা কাগজে পড়লাম তিনি কাউন্সিলরদের মিটিংয়ে বললেন জলের কানেকশন, লাইটের কানেকশন ইত্যাদি কানেকশন থেকে কত কে নিচ্ছেন আমি সব জানি, কেটে দেবো নাম। এই যে বাই ইলেকশন হবে, সজল ঘোষ ক্যান্ডিডেট হয়েছেন আমাদের এখানে তাপসদার ওয়ার্ডটায়, সেখানে যত কাউন্সিলর আছে তাদের কাছে ফোন গেছে, ফোনে কমিউনিকেশন কি গেছে যে ভাই তোমার এলাকায় যদি এক কুচি ভোট কমে যায়, যদি লুটতে না পারো তাহলে তোমার হচ্ছে স্কোয়ার ফিটের টাকা তোলা বন্ধ, পরের বারে তোমার টিকিট কেটে দেবো। আমার বক্তব্য হচ্ছে সারা বাংলায় আমরা তাসের ঘরে আতঙ্কে রয়েছি। আমায় মার্জনা করবেন, এই চ্যানেলে আজকে বলছি ইন্স্যুরেন্স কোম্পানিরা জরুরি মিটিংয়ে বসছে, তারা বলছে যে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এবার থেকে আপনি কোথায় স্টে করছেন পশ্চিম বাংলায় সেখানকার ডিটেলিং নেবে, যে আপনার লিগ্যালাইজড ওয়েতে বাড়ি তৈরি হয়েছে কিনা, আপনি সেখানে থাকছেন কিনা। আসছে সময়ের অপেক্ষা, তবু আপনি বাংলায় কোনো দিন বুঝতে পারবেন না যে আপনি আতঙ্কের পরিবেশে আতঙ্কের ঘরে রয়েছেন, যে কোনো সময় ঘর পড়ে যাবে আর আপনার বিহলীলা সাঙ্গ হবে। কেন? কারণ আপনি আনন্দে রয়েছেন। কেন না, এখানে হচ্ছে উৎসবের পরিবেশ বজায় রয়েছে। উৎসব কারা করছেন? একাধিক নীরদের মধ্যে অন্যতম উদাহরণ সিলদা কার নাম করেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। আরেক নীরকে আপনারা দেখাচ্ছেন, তিনি নাচছেন, তিনি নেচেই যাচ্ছেন। দমদমের প্রার্থী সৌগত রায়, যখন চোখে জল ভেসে যাচ্ছে একটা পরিবার, যখন নির্লজ্জ বেহায়াপনায় স্কোয়ার ফিটের টাকা তোলায় যখন কাউন্সিলররা ব্যস্ত, যখন প্রশাসন চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে, বাংলা জুড়ে বেআইনি নির্মাণের বলি একের পর এক সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে, তখন আমরা দেখছি এক অস্বাভাবিক নৃত্যে লিপ্ত হয়েছে। সত্য মেনে নিতে হবে, কারণ বেআইনি নির্মাণের সঙ্গে তো কাউন্সিলরের কোনো সম্পর্ক নেই, না কে বলেছে পুরসভার কোনো সম্পর্ক নেই। আরে ভাই, একটা কাউন্সিলর মেয়র বলছে এটা তো ইঞ্জিনিয়ারদের দোষ। শুনুন একটা মেয়রকে রিপোর্ট করেন কে? ডিজির যে এমআইসি, এই বিল্ডিং এর যিনি এমআইসি আছেন, বিল্ডিং এর যিনি এমআইসি তাকে রিপোর্ট করেন কে? যিনি ডিজি বিল্ডিং রয়েছেন। সমস্ত ইঞ্জিনিয়াররা প্ল্যান পাস করান কাছ থেকে, ডিজি বিল্ডিং এর কাছ থেকে। সকাল থেকে উঠে লাইন দিয়ে বসে থাকেন ডিজি বিল্ডিং এর অফিসে, এমআইসির অফিসে, ওনারা এই সমস্ত মাল মেটেরিয়াল পাস করান। আমি আপনাকে দায়িত্ব নিয়ে নির্দিষ্ট করে অভিযোগ করছি, এই এক সেকেন্ড, না প্ল্যান পাস করে আর মাল মেটেরিয়াল পাস করতে এক কথা না। আগে প্ল্যান পাস করেন, প্ল্যান পাস কি করে করান? বেআইনি প্ল্যান পাস করা, প্ল্যান কাউন্সিলর পাস করা, মানে কাউন্সিলর, তার মানে শুনুন না, বেআইনি প্ল্যানটা পাস হয়, শুনুন না, তার মানে আমি আপনাকে বলছি বেআইনি প্ল্যান পাস হয় কিভাবে? বলতে দেব না, ভুল বলছো। বেআইনি প্ল্যান পাস হয় কি করে? বেআইনি বাড়ি হয় কি করে? বাজে কথা। অর্ক এক সেকেন্ড, 4 তলা পর্যন্ত বাড়ি তৈরি হলো। আমি ভুল বললে সিল্লা ঠিক করে দেবেন। 4 তলা পর্যন্ত বাড়ি তৈরি হলো কাউন্সিলরের,
কাউন্সিলর তার উপরে দুতলা ঢেলে দিলেন। কত স্কোয়ার ফিট তৈরি হলো দুটো তালাতে, সেইটার টাকার ভাগ কাউন্সিলরের বাড়িতে পৌঁছে গেল। কার্নিস থেকে এদিক ওদিক সেদিক সমস্ত কিছুতে পয়সা। আপনার বাড়িতে যদি ইট বালি চুন সুরকি পড়ে, সেই ইট বালি চুন সুরকি আপনি কিনতে পারবেন না। শুনুন, এইটা ভেঙে পড়েছে, আমি মনে করি না শুধু ইঞ্জিনিয়ারিং এর ফল্টের জন্য এটা ভেঙে পড়েছে। আমি তো প্রায় সময় বলি, এক সেকেন্ড, সেই আইনের রেগুলারাইজেশনের প্রসিজারটা রইলো কেন? 1980 সালের আইনে এই যে দুতলা এক্সট্রা বানানোর ওই সমস্ত আইন হচ্ছে রিপাবলিকের স্টুডিওতে বসে ডিবেট করার জন্য। প্রতিবাদ করলো না কেন? তৃণমূল কংগ্রেস ফ্রিজে রেখে দিয়েছে। না না, কে বলছে? তৃণমূল কংগ্রেস ফ্রিজে রেখে দিয়েছে। বাংলার মানুষের জীবন ওই আইন নিয়ে এক সেকেন্ড ওই আইন নিয়ে নেতাজি সুভাষ বোসের বাড়ির সামনে ইটবালি চুন সুরকি ফেলতে গিয়েছিল। ওই আইন নিয়ে কোথায় থাকছে? কে বানিয়েছে? কথাটা বললো যে থ্যাংক ইউ সো মাচ। প্লিজ, আমি শিলভদ্র দত্তর কাছে আরেকবার আসবো, তবে তার আগে আরো একটা জিনিস দেখাই। ওই না কোন রুল ফলো হয় না। কোন জায়গায় কোন রকম স্যাংশন প্ল্যান আর হচ্ছে না। এবং আপনি যদি চিফ জাস্টিস, আমি আপনাকে অর্ডার দেখিয়ে দিতে পারি, চিফ জাস্টিস সেটাকে অ্যাপ্রিশিয়েট করছে। আপনার এই অর্ডার, এই আইনগুলো সোজাসুজি সরলিতে ডিবেট করার জন্য নয় বলে চিফ জাস্টিসের কথা শুনবেন না, সেটা তো হবে না। আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি সেটা তৃণমূলের কিছুক্ষণ আগে ডাউন করো, দুজনের অডিও ডাউন করো। এটা গেল। কিছুক্ষণ আগে বলা হচ্ছিল যে নাগরিক পরিষেবার যে কি নমুনা, আরো একটা ফেক কথা। এবং এই প্যানেলে বসে অনেক আইন কানুন, অনেক এই ওই সেই ক্লজ বলা যায়। বাস্তবে কি হয় সেটা আমিও জানি, আপনারাও জানেন। একজন নামকরা রাজ্যসভার সাংসদকে স্কোয়ার ফিট তার সারনেম বলে ডাকা হয়। এলাকায় যাবেন, শুনতে পেয়ে যাবেন, চিনতে পেরে যাবেন। এ তো গেল শুধুমাত্র বাড়ির কথা, আইনি বেআইনি। এবার আমি বলি পরিষেবার কথা, যেটা নিয়ে আসবো শিলভদ্র দত্তর কাছে। এত বড় দুর্ঘটনা ঘটার পর অ্যাম্বুলেন্সে ফোন করে নাকি অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, সাহায্যের জন্য অ্যাম্বুলেন্স আসেনি। আমি বলছি না, পরিবারের লোক বলছেন, কেয়া শর্মার পরিবারের লোক। শুনুন। অ্যাকচুয়ালি আমরা সেভাবে বুঝতে পারিনি, উনি ওনার বাড়ির সামনেটায় ওখানটায় ফাঁকা জায়গাটায় গেটের ভেতরটায় কথা বলছিলেন, তো হট করে আওয়াজ হয়, খুব জোরে একটা প্রকাণ্ড আওয়াজ হয়। তো আমরা বেরিয়েছি দেখি ওখানে পড়ে আছেন উনি। তখনই ওনার হাজব্যান্ড মানে টুটুলদা আর কি বলছে মারা গেছে বলে ওনাকে ওখান থেকে সরিয়ে আমরা ওই গেটের কাছে নিয়ে যাই, ঘরের গেটের কাছে, ওই পেছন দিকের। ওনার এক দাদার এক পরিচিত আরেক দাদাকে ফোন করলাম গাড়ির জন্য, অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলাম, অ্যাম্বুলেন্স পাইনি আমরা, দুর্ভাগ্যবশত কোনো অ্যাম্বুলেন্স পাইনি। তো ওনার গাড়িটা যেহেতু এখানে ছিল, তো আমরা তাকে ফোন করে এনে গাড়িতেই যখন তুলে দিই, তখনই প্রায় মানে একদম না থাকার মতন অবস্থা।